রনি ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে হতাশাবাদী গোষ্ঠী বলতে তাদেরকে বুঝিয়েছেন, আর কাদের থেকেই তিনি সাবধান থাকতে বলছেন? না, সঙ্গতির কারণে তিনি একেবারে ডাইরেক্টলি জামাত এবং এনসিপিকে নির্দেশ করেছেন। একটা 2 নম্বর হলো যে সমস্ত লোক বিএনপি থেকে মনোনয়ন পায়নি, স্বতন্ত্র ইলেকশন করেছে, তারা এখন অনেকে বিএনপির একটা আমি এখনও বিএনপিতে আসি এরকম একটা কথাবার্তা বলে বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলার চেষ্টা করছে। দেয়ার ইজ এ ফ্রাস্ট্রেটেড গ্রুপ। আরেকটা গ্রুপ আছে যারা ইতিমধ্যে বিএনপি ছেড়ে জামাতে চলে গেছে, এনসিপিতে চলে গেছে। তো অ্যাজ এ হোল আওয়ামী লীগের অবর্তমানে যে বিরোধিতার দরকার, সেই বিরোধিতা করার জন্য জামাত এবং এনসিপি তাদের প্ল্যাটফর্মটা আলটিমেটলি হাজিয়ে ফেলেছে। এবং এই প্ল্যাটফর্মটা যে দুর্বল নয়, একেবারে দুর্বল নয়, এটা বিএনপি যারা কর্তা ব্যক্তি তারা বুঝেন। বোঝার কারণেই এটা বিএনপির একটা জিনিস চিন্তা করুন যে বিএনপির মূল শক্তিটা কি? জনপ্রিয়তা। মূল শক্তি হলো তার ব্যাপক কর্মী বাহিনী। আর সবচেয়ে বড় দুর্বলতা হলো জামাতের মতো তাদের সংগঠন নেই, আর সেন্ট্রাল কোনো বায়তুল মাল নেই অ্যাজ এ হোল। ফলে দলের প্রয়োজনে তারা রেজিমেন্টেড অ্যাজ এ ফোর্স হিসেবে তারা কাজ করবে, ওইরকম জামাত যেটা পারবে সেটা তারা পারবে না। তো এর সঙ্গে যদি এনসিপি যুক্ত হয়, এর সঙ্গে যদি ডিপ স্টেট যুক্ত হয়, এবং এর সঙ্গে যদি আবার এখন শুভেন্দু যুক্ত হয়, তো ইটস নট এ ম্যাটার অফ জোক, ইটস এ হিউজ ক্রাইসিস অ্যান্ড প্রবলেম। তো এই জিনিসগুলো বিএনপি যারা শীর্ষ ব্যক্তি, কর্তা ব্যক্তি, তারা খুব বুঝেন। তারা তো আমরা তো টকশো করি, হালকার উপর দিয়ে মেরে দেই, এখানে আসি, হ্যাঁ। তো কিন্তু যারা রাজনীতি করেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তারা অনেক কিছু চিন্তা ভাবনা করেন। এগুলো 1-2 নম্বর হলো যে যখন রাষ্ট্রের কোনো চেয়ারে বসেন, অনেকগুলো এজেন্সি, রাষ্ট্র এত শক্তিশালী একটা অর্গানাইজেশন। আমরা অনেক সময় প্রাইভেট প্রতিষ্ঠান আমরা বলি, কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানের চাইতেও যে কোনো সরকারি অফিসে যে ফাইলিং, তাদের যে ডাটাবেজ এত চমৎকার, আপনি কল্পনাই করতে পারবেন না। আপনি যে কোনো একটা উপজেলাতে গিয়ে, যে কোনো একটা ভূমি অফিসে গিয়ে 100 বছর আগের একটা ডকুমেন্ট চান, জাস্ট 24 ঘন্টার মধ্যে আপনাকে সেটা দিয়ে দিতে পারবে। তো এইরকম জায়গা দেয়। তো সেই সুযোগ সুবিধা নিয়ে যারা ক্ষমতায় থাকেন তাদের কাছে একটা একেবারে টাটকা খবর থাকে। আজকে জামাতের সভাপতি কার সঙ্গে দেখা করেছেন, আজকে জামাতের অমুক এমপি ভারতের কোন জায়গাতে কথা বলেছেন, দিল্লিতে তাদের কার কার সাথে যোগাযোগ হয়, কোন কোন নেতার। এই জিনিসগুলো সরকারের যারা কর্তা ব্যক্তি তারা আপডেট জানেন, যেটা আপনি আমি জানতে পারি না। ফলে মির্জা ফখরুল সাহেব তিনি প্রবীণ রাজনীতিবিদ, দলের এখন সাধারণ সম্পাদক, অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে বড় মিনিস্ট্রি তার দখলে। ফলে তিনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো আমি মনে করি যে রাজনৈতিকভাবে তিনি ভেবে চিন্তে বলেছেন, এবং তিনি ফালতু কথা বলার মানুষ না। তিনি ভেবে চিন্তে বলেছেন। এটা সরকার তার যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ আমি মনে করি যে পৃথিবীতে যদি ভয়ঙ্কর কোনো প্রতিপক্ষ থাকে, ডিস্ট্রাকটিভ, সেটা হলো দুর্বল প্রতিপক্ষ। যে কোনো দুর্বল প্রতিপক্ষ এটা সবসময় আপনার মৃত্যু ডেকে নিয়ে আসে, আপনার পতন ডেকে নিয়ে আসে। এর কারণ হলো আপনি প্রতিপক্ষ দুর্বলের জন্য আপনি নাকে তেল দিয়া তারপর ঘুমাতে থাকেন, আর ওই সুযোগে সে এসে একেবারে নিরাপদে আপনার মাথায় একটা বাড়ি দিয়ে দেয়। এখন বর্তমানে যারা বিরোধী দল আছে তাদের মধ্যে যারা ইয়াং, বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ, তারা মনে করছে এরা পোলাপান, বাচ্চা ছেলে, এই 30 বছরের নিচে বয়স, ওরা আর কি করতে পারে, ওরা কি করতে পারে, ওরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, দ্যাট ক্যান দে ডু। তারা যখন কথাবার্তা বলে, এরপরে জামাত এ তো সারাদিন আল্লাহ বিল্লাহ করে, তসবি করে, তাহালিল করে, এরা কি আর করতে পারে, এরা যে কি করতে পারে এটা একমাত্র আল্লাহ ছাড়া, জামাত ছাড়া কেউ জানে না। এটা তাদের একটা মারিফতি কানেকশন, হ্যাঁ। তো এই একমাত্র আল্লাহ ছাড়া, জামাত ছাড়া কোনো কিছু জানে না, তারা সব কিছু করতে পারে। তো সেই দিক থেকে ক্ষমতায় বসে আমার কাছে যারা মনে হচ্ছে তারা সবাই খুব স্বস্তিতে না। আমি তারেক রহমান সাহেবকে দেখি, বা মির্জা ফখরুলকে দেখি, ইভেন সালাউদ্দিন সাহেবকে দেখি। সালাউদ্দিন সাহেব তো আগে একটু হাসাহাসি করতেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর ওনার চেহারা খারাপ হয়ে গেছে, মুখে দাগ পড়ে গেছে, কেমন যেন একটু উদাসীন ভাব। আগে যেখানে তাকে একটা ড্যাশিং হিরো মনে হতো, মন্ত্রী হওয়ার পর মানুষের গাল ভুলে যায়, তারপরে হাঁটায় একটা রং ঢং আসে, কথায় কথায় সে হাসতে চায়। তো সালাউদ্দিন সাহেব এই সরকারে যারা মন্ত্রী হয়েছেন, বেশিরভাগ মন্ত্রী কেমন যেন এলোমেলো হয়ে গেছেন। ওই এক যোগাযোগ মন্ত্রী এলোমেলো হয়ে গেছে, শিক্ষামন্ত্রী এলোমেলো হয়ে গেছে। ওই দিন স্বতন্ত্র একজন সংসদ সদস্য রবিন ফারহানা তিনি বলছিলেন একটা টক শোতে যে সংসদে সরকারি দল বিরোধী দলের পরিবেশটা বা আচরণটা কেমন।
তখন তিনি বলছিলেন যে অনেকটা আমরা আর মামুরার মতো অবস্থা, যে মুখোমুখি বিরোধিতা, ভিতরে ভিতরে একই ধরনের কিছু মনে হয়। এটা রুমিন বোধহয় ঠিক বলেননি। এই কারণ হলো যে আমি তো অনেকগুলো মানে অ্যাজ এ সাংবাদিক হিসেবে 1986 থেকে পার্লামেন্টটা দেখে আসছি, আর এমপি হিসেবে তো 5 বছর দেখেছি ভিতরে। মূলত আসলে পার্লামেন্টের মধ্যে সরকারি দল বিরোধী দলের মধ্যে এমনি একটা সম্পর্ক ভালো থাকে। ইভেন বেগম জিয়া, শেখ হাসিনা, তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল, অসাধারণ। যেমন দেখা গেল বেগম জিয়া কথা বলছেন, শেখ হাসিনা বসে বসে ভ্যাঙ্গাচ্ছেন, বসে বসে, না না এটা ঠিক না, এটা ঠিক না, এরকম। আবার মানে শেখ হাসিনা কথা বলছেন, এই বেগম জিয়া বসে বলছেন, না না এটা ঠিক না, এটা ঠিক না, না না নো নো নো। আপনি এগুলো দেখেন, টিভিতে এগুলো দেখা যায়। এরপরে যখন মানে অধিবেশনের শেষ হয়, অবসর সময় গিয়ে আমরা একে অপরের সাথে যে কী অবস্থা, আমার তো আওয়ামী লীগের মেয়েদের সাথে বা যারা এমপি ছিলেন তাদের সাথে যত ভালো সম্পর্ক, তার সাথে বিএনপির এদের সাথে ভালো সম্পর্ক ছিল। এই যে এখন যারা যারা এমপি হয়েছে অলমোস্ট সবাই তারা ওই আমার কাছে চিরকুট লিখতেন। হ্যাঁ, আমরা ডেইলি সে আজে বাজে যত কথা, এগুলো প্রকাশ করা যাবে না। অল আর মাই ফ্রেন্ডস, যে এখন যারা এমপি হয়েছেন, আগে আমার সময় যারা যারা ছিলেন, এরকম একটা সহমর্মিতা ভালো থাকে। ইভেন রুবেনের সঙ্গে বিএনপিতে ছিল, তার সঙ্গে তো তুফাইল আহমেদ, তারপরে শেষে শামীম ওসমান থেকে শুরু করে সবারই একটা ভালো সম্পর্ক ছিল। ইট ডাজ নট মিন আমি আর মামু, এটা না। এখানে যে জিনিস আছে, যে যার কথা মতো ওখানে সম্পর্ক রাখে, আবার তলে তলে ঘ্যাসাং করে কেটে দেয় আর কি। হ্যাঁ, এটাই আর কি অবস্থা, সেভাবে চলতেছে। তাহলে রনি ভাইয়ের কথায় বিএনপি কি আসলে তার যে প্রতিপক্ষ তাদেরকে দুর্বল ভাবছে কিনা? যেটি রনি ভাই বললেন, দুর্বল প্রতিপক্ষ সবসময় মানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। না, দুর্বল ভাবছে কোথায়? দুর্বল ভাবলে কি, যে রনি ভাই একবার বললেন দুর্বল ভাবছে, আবার রনি ভাই তো বললেন ভাবছেন বলে দুর্বল প্রতিপক্ষ হয়, দুর্বল ভাবছে না। রনি ভাই তো বললেন যে মন্ত্রীদের চেহারায় উৎকণ্ঠার ছাপ তিনি দেখতে পান। আসলে জামায়াত ইসলাম বাংলাদেশে তাদের ইতিহাসে এতগুলো সিট তো তারা পায় নাই, এবং নির্বাচনের আগে তারা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছিল যে কলকাতায় যেটা দিয়ে সফল হয়েছে বিজেপি, হিন্দুত্ববাদ দিয়ে, যে বামদের দেখেছি, কংগ্রেসও দেখেছি, এবার বিজেপিকে দেখি, এই সুরটা কিন্তু প্রবল হয়েছিল এবার কলকাতার নির্বাচনে। বাংলাদেশের নির্বাচনেও কিন্তু এরকম একটা সুর জামাত খুব পরিকল্পিতভাবে তুলতে সক্ষম হয়েছিল, যে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার একটু জামাত দেখতে চাই। কিন্তু বাংলাদেশে সেটা তারা কাজে লাগাতে না পারলেও তারা 68 আসন পর্যন্ত পৌঁছাতে পেরেছে। বাংলাদেশের নির্বাচনে জামায়াত কোনোভাবেই 10 আসনের বেশি পাওয়ার দল এখনো না। নির্বাচনের দিক থেকে তাদের কর্মী বাহিনী খুব স্ট্রং, তাদের টাকার জোর আছে, কর্মী আছে, ডেডিকেশন আছে, আল্লাহু আকবার বলে ঝাঁপাইয়া পড়ে যে কোনো কিছু করতে পারে তারা। কিন্তু ভোটের বাজারে তারা বাংলাদেশে 68 আসন পাওয়ার দল না। ক্ষতি করতে চাইলে, নাশকতা করতে চাইলে তাদের ওই সক্ষমতা কিন্তু আবার কম না, ওইটা অনেক আছে। সেই বিবেচনায় জামায়াতের সঙ্গে তো বিএনপি দীর্ঘদিন রাজনীতি করেছে, জামায়াতকে বিএনপি স্টাডি করতে পারে আমার ধারণা। কারণ ইনস অ্যান্ড আউট এত বছর অনেক কিছু জানিছে, জামাতের কিছু কিছু আবার অতিরিক্ত বাড়াবাড়ি মিথ আছে। এক সময় শুনতাম জামাতের হাইলি ট্রেন্ড একটা শিবির বাহিনী আছে, যারা যে কোনো সময় চাইলে মানে ম্যাসাকার করে দিতে পারে। জামাতের নেতাদের গায়ে হাত পড়লে বাংলাদেশে ম্যাসাকার হয়ে যাবে। আওয়ামী লীগ জামাতের নেতাদের দোষে, বিনা দোষে, রাজনৈতিক উদ্দেশ্যে নানানভাবে তাদেরকে ধরলো আর ফাঁসি দিল। আমরা ওই শিবিরের প্রশিক্ষিত বাহিনীর কার্যক্রম দেখলাম না, আন্দোলনেও মাঠে ওইরকম দেখলাম না। আস্তে আস্তে তারা টাকা জোগাড় করেছে, সব কিছু করেছে, গুপ্তভাবে রাজনীতি করেছে, কিন্তু কার্যকরভাবে আওয়ামী লীগকে ফেস করবার মতো এরকম 18 বছরে কখনোই দেখি নাই তাদেরকে। তারপরে দেখলাম যে এইবার তাদের খুব আগের জামাত চেঞ্জ হয়ে গেছে, তাদের খুব শিক্ষিত পিএইচডিওয়ালা, বিদেশি ডিগ্রিওয়ালা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুব জ্ঞানী গুণীরা জামাতের সন্নিবেশ ঘটেছে। তারা অন্যরকম জামাত এবার তৈরি করবে। নির্বাচনী ইস্তেহার তৈরির সময় এরকম দেখলাম যে তাদের সবচেয়ে মানে এরকম জ্ঞানী গুণীদের নিয়ে একটা কমিটি করলো, 6টা ভারতীয় ছবি চেপে দিল ইস্তেহারের বইয়ের মধ্যে, জানলো না যে এটার একটা কপিরাইট থাকে, কিংবা ভারতের এই সব ছবি ছাপলে সমালোচনার মুখে পড়বো, বা এই ছবি বাংলাদেশেই পাওয়া সম্ভব, কিংবা এইটাকে নিজেরাই আরো ভালো সুন্দর ছবি বানানো।
তাহলে ওই সবচেয়ে জ্ঞানীদের দূর দেখলাম। তারপরে হলো কি যে না, ওনার পড়ালেখা করে এখনকার জামাত, সংসদে গিয়ে ওরা বিরাট কিছু একটা করে ফেলবে। 68 এমপি তাদের সঙ্গে আছে, আবার তরুণদের 6 জন এনসিপির। সুতরাং সরকারি দলকে সাংঘাতিক চাপে ফেলবে। সংসদে যাওয়ার পরে দেখছি তারা তাদের ওই যে 133টা অধ্যাদেশ যেগুলা নিয়ে বিশেষ কমিটিতে আলোচনা হয়েছে, বিএনপি কোনটা রাখবে, কোনটা ফেলবে, কোনটা পরিবর্তনের সবকিছু আলোচনা হয়েছে। এটা কিন্তু জামায়াত বা এনসিপির এই সাংসদরা জানে। সংসদের জন্য যে কার্যকরভাবে সরকারকে যে প্রশ্ন করা, তাদেরকে চাপে ফেলা, এটা নিয়ে যৌক্তিকভাবে, সেই কাজটা তারা সফলভাবে করতে পারে নাই। এমনকি দু একটা বিষয়ে আমিরকে খুব অসহায়ভাবে তিনি বলছেন যে ওনারা তোলেন আর পাশ করেন, আমরা জানিও না। তার মানে সংসদেও তারা অনভিজ্ঞতা তো একটা আছে। এই 68 জনের মধ্যে মাত্র 2 জন আগে এমপি হওয়ার অভিজ্ঞতা আছে সংসদে যাওয়ার, বাকি সব নতুন। কিন্তু নতুন হলেও রুমিন ফারহানার কথা একটু আগে বললেন না, রুমিন ফারহানাও প্রথমবার যেবার সংসদে গেছে নতুনই তো ছিল, কিন্তু একা কিভাবে আওয়ামী লীগকে তুলোধনা করেছে। রনি ভাই যখন গেছেন তখন তো প্রথমবার নতুন ছিলেন, তার প্রথমবারই তো সবচেয়ে ভালো রোল প্লে করেছেন। আন্দালিব রহমান পার্থ, তিনিও প্রথমবার এমপি হয়ে তো চমক দিয়েছেন যে হি ক্যান ডু সামথিং, উনি কথা বলে সবাইকে আন্দোলিত করতে পারেন। এরকম যারা ভালো করার, লেখাপড়া করার, যুক্তি জানে এবং অন্যকে ঘায়েল করতে পারে, তারা প্রথমবারই পারে। 68 জনের মধ্যে ওইরকম কিন্তু জামায়াতের চোখে পড়বার মতো কোনো ওইরকম সাংসদ হয়ে উঠবে ওইরকম রাইজিং অ্যান্ড প্রমিজিং কাউকে চোখে পড়েনি। যেটা বড় করে এনসিপির নাহিদ ইসলামের সর্বশেষ যে বক্তব্যটা দুর্দান্ত প্রশংসিত হয়েছে। ওই ওদের হান্নান মাসুদের দু একটা বক্তব্য প্রশংসিত হচ্ছে, ওদের অন্য এমপিদেরও কারো কারো হচ্ছে, কিন্তু জামায়াতের ওইরকম আপনি নাম করবার মতো এরকম কোনো ফেস পাচ্ছেন না যাকে আমরা ধরে নিতে পারি যাদের নাম বললাম এদের মতো উঠে আসবে। সুতরাং জামায়াত দুর্বল ভাবারও কিছু নাই, বেশি সবল ভাবারও কিছু নাই। বিএনপির উচিত হবে জামায়াতের ওই অনলাইন প্ল্যাটফর্ম এবং অন্যান্য জায়গায় অপপ্রচারে তারা সিদ্ধহস্ত, বট বাহিনীতে তারা ওস্তাদ, এগুলি কিভাবে তারা সামাল দিবে সেটা গুরুত্বপূর্ণ ইস্যু। রনি ভাই, এনসিপির ভূমিকা আপনি কেমন দেখছেন বর্তমানে রাজনীতিতে এবং সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে, যৌক্তিক অবশ্যই বিরোধিতা করার ক্ষেত্রে? এবং আমরা দেখলাম যে এনসিপিতে অনেকে যোগ দিচ্ছেন, আজকেও যোগদান অনুষ্ঠান ছিল, পেশাজীবী সংগঠনের অনেক নেতারা যোগ দিয়েছেন এবং এনসিপি নেতারাও বলছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তাদের সন্তানরাও আসতে চাচ্ছেন, এই ধরনের কথাগুলো আসছে। না, আমি তো এনসিপিকে যত দেখছি তত আশ্চর্য হচ্ছি। এবং আমার যে পলিটিক্যাল ধ্যান ধারণা ছিল এনসিপি সম্পর্কে, এটা আমার কাছে মনে হচ্ছে আই এম রং। আমি এখনও এনসিপিকে মূল্যায়ন করে, মানে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, আমার কাছে মনে হচ্ছে ওদের কাছে আমি শিশু, অবোধ শিশু এখন পর্যন্ত। এর কারণ হলো যখন তারা মানে মন্ত্রী হয়ে গেল অলরাউন্ডার সাইডেন, এবার সারপ্রাইজ, এটা কী করে হলো? তো হ্যাঁ, খুব হলো। এরপরে আবার যখন তারা একটা পুরো মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে একটা দল করলো, তখন আমি মনে হলো কেন এই কাজটা করলো? মন্ত্রী এত সুন্দর একটা পদ, এটা ছেড়ে দিয়ে আবার রাজনৈতিক দল করলো। তারপর যখন আবার নির্বাচনে দাঁড়ালো, আমিও শান্তের মতো মনে করলাম একটাও পাশ করবে না, মাইগড, তারা সবাই পাশ করে আসলো। আবার পাশ করার পর মনে হলো যে তারা জামাতে বিলীন হয়ে গেছে, জামাতের বাইরে তাদের কোনো হবে না। এখন তাদের নড়াচড়া দেখে মনে হচ্ছে যে তারা অতীতের যে কোনো সময়ের চাইতে এখন তারা শক্তিশালী। এখন সব রাষ্ট্রদূতরা আবার তাদের সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করছে, বিভিন্ন লোক জামাতে যোগদান না করে এনসিপিতে যোগদান করছে। আমার কাছে মনে হয় এদের সঙ্গে জিন আছে, বড় 10-12টা জিন আছে। সামহাও এই জিনের ক্ষমতা ছাড়া তারা বারবার শুধু সারপ্রাইজ করে দিচ্ছে। আমি এত চেষ্টা করে জিন ছাড়া, এই যে মার্কিন রাষ্ট্রদূত গিয়ে তার অফিসে গিয়ে দেখা করলো, বড় একটা কূটনীতিবিদ তাদের সাথে দেখা করলো। এরপরে যখন নাহিদ ইসলাম সামনে যায়, ও তাকে দেখে মনে হয় কিছুই বুঝে না, কিন্তু যখন কথা বলে ও মাই গড, সুন্দর সুন্দর কথা বের হয় তার সামনে। ইভেন তারেক রহমান সাহেব, এ তো ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাদ দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে, তারপর শেষে মানে যে যাকে বলা হয় যে বেগম জিয়ার ছেলে, তো তিনি নাহিদ ইসলামের বাসায় দেখা করতে গেলেন। এ তো চারটিখানি কথা না। আমরা বিএনপি, আমি আওয়ামী লীগ করতে করতে জান দিলাম, এরপরে বিএনপি করতে করতে চামড়াগুলো ক্ষয় ফিরে ফেলাম, আমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেলো। আমার বাসায় যদি নেতা একবার আসতো তো আমি তো 1 বছর খালি কান্নাকাটি করতাম খুশিতে। তো সেই তুলনায় হুইজ হাইয়াম, মানে আমার পক্ষে আসলে নাহিদ ইসলামের কারামতি বোঝা সম্ভব না। এর সাথে অ্যাটলিস্ট 1 ডজন জিন আছে এবং বড় বড় পাওয়ারফুল জিন আছে। ওই জিন দিয়ে, ও চালান দিয়ে একবার জামাতের আমিরকে পাগল বানিয়ে ফেলে, আর একবার তারেক রহমান সাহেবকে পাগল বানিয়ে ফেলে, আবার সালাউদ্দিন সাহেবকে পাগল বানিয়ে ফেলে।
এখন এই রাষ্ট্রদূত পাগল বানায়। এমন করে রাষ্ট্রদূতকে পাগল বানাই ফেলে। এই যে কি করতেছে, মিনিমাম আমার কাছে মনে হচ্ছে রাজনীতিতে এনসিপি এখন যা করছে, 1 ডজন বড় বড় জিন আছে। এই 1 ডজন জিনের ঢালে যেই জায়গাতে এরকম একটা জায়গাতে অফিস তাহলে তো আগামী যে স্থানীয় সরকার নির্বাচন আছে সেখানেও ভালো করবে বলে মনে হচ্ছে নাকি? আরে ঢাকার মেয়র যদি তারা হয়ে যায়, অস্বাভাবিক কিছু না। এই যে যে ছেলেটাকে নিয়ে গেছে, মানে মনে করেন যে আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে যাকে নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ ইসহাক সর্দার, এই পুরনো ঢাকার মানে ওই এলাকাতে যেহেতু বিএনপি যদি এরশাদকে না দেয়, তাহলে পুরনো ঢাকা কেন্দ্রিক মানে যে ভোটারগুলো অ্যাট্রাকটিভ করার মতো ওইরকম ফিগার তো আমি বিএনপি কাউকে দেখি না। তো সেক্ষেত্রে ইসহাক যদি দাঁড়িয়ে যায় তাদের পক্ষে, বা ইসহাক যদি মনে করো আমি দাঁড়ালাম না, ওখানে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার সাথে সে নেমে গেল, ফলাফল কিন্তু ব্যতিক্রম হতে পারে। এবং তখন এখন আমরা যেমন এখন বলছি 12টা জিন, তখন আমি বলবো 24টা জিন আছে, আদারওয়াইজ এটা হচ্ছে না। মানে বাংলাদেশ ইজ এ সাচ কাইন্ড অফ সারপ্রাইজিং কান্ট্রি। এখানে যে কি হয়, দেখায় কলা ঢুকায় মূলা। এই যে আমাদের দেশের যে একটা অবস্থা, এই দেশে যেভাবে মানুষ পান্তা ভাত মূলা দিয়া, পেঁয়াজ দিয়া, কাঁচামরিচ দিয়া খায়, যেভাবে পান্তা ভাত বিসি কলা দিয়ে খায়, মাখায় মাখায় খায় একসাথে বসে বসে, এইরকম অদ্ভুত খাদ্যাভ্যাস এই পৃথিবীর কোথাও দেখতে পাবে না। রনি ভাই, আপনাকে ভাই বাংলাদেশে কি প্রভাব দেখছেন? পশ্চিমবঙ্গের যে নির্বাচন হয়ে গেল, বিজেপি ক্ষমতায় গেল, শুভেন্দু অধিকারী কষ্ট দিয়ে বসতে যাচ্ছেন। আপনাকে ধন্যবাদ, আর সহ আলোচক ডক্টর সায়ন্ত, ওনাকেও ধন্যবাদ, চমৎকার কথা বলেন। তো তার বক্তব্যের সঙ্গে আমি একমত। আমি শুধু কিছু যোগ করতে চাই যে মানুষ ক্ষমতায় যাওয়ার আগে যে কোনো রাজনীতিতে অনেক সময় জঙ্গি কথাবার্তা বলে। তো তার যেমন মমতা ব্যানার্জি, তার রাজনীতির একটা পলিসি ছিল মুসলিম তোষণ, মুসলমানদের একটা ব্যাপক ভোট তিনি পেতেন। বলা হয়ে থাকে বাংলাদেশের জামাতের সাথেও তার একটা খুব ভালো রিলেশনশিপ ছিল মমতা ব্যানার্জির, এবং সেই কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতার একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। ওই জায়গাটা শুভেন্দু দখল করে নিয়েছে। সে ওখানে একটা উগ্র হিন্দুত্ববাদ, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে উগ্র হিন্দুত্ববাদ কিন্তু এই প্রথম আসলো। সেই কলকাতা নগর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এটা এরকম একটা শহর, এত উদার, এত যাকে বলে ব্রিটিশরা সারা ভারতবর্ষের মধ্যে এটাকে বহু বছর যাবৎ তারা দিল্লিতে অনেক পরে গেছে, বঙ্গভঙ্গের পরে অনেক পরে গেছে, সম্ভবত 1911 সনে। কিন্তু এর আগ পর্যন্ত পুরোটা সময় তারা কলকাতাকে মানে তাদের রাজধানী হিসেবে রেখেছে। তো এর কারণে কি হলো, ওখানকার যে একটা সিভিল সোসাইটি গড়ে উঠেছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সমস্ত ভারতবর্ষের যে আলোকবর্তিকা যাদেরকে বলা হয়, সব কিন্তু কলকাতা কেন্দ্রিক। যত বিখ্যাত পত্রিকা, যত বিখ্যাত ফ্যামিলি, অল ডমিনেটিং। ইভেন ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনে পড়তেন। ইভেন পণ্ডিত জওহরলাল নেহেরু এসে দেখা করতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ওখানে এসে। তারপরে শেষে অন্যান্য যে সকল সর্বভারতীয় বড় বড় রাজনীতিবিদ, তার মধ্যে কিন্তু একটা বিরাট অংশ আমাদের বাংলাদেশের লোকও ছিল। এবং বাংলাদেশ থেকে যারা গেছে, সেই জ্যোতি বসু থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারাই একসময় ওখানকার রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন। এই কথাগুলো ইতিহাস বলার অর্থ হলো যে শুভেন্দুবাবু যে জিনিসটা চাচ্ছেন ওটা কলকাতার মাটিতে সম্ভব নয়। সিমিলারলি আমাদের ঢাকাতে দেখেন অনেক উগ্রবাদ অনেকে করার চেষ্টা করেছে বা করবে আগামীতে, কিন্তু এই ঢাকা কখনো উগ্রবাদ গ্রহণ করে নাই। এই ঢাকাতে আমাদের এই দেশে কখনো, এই ঢাকার শহরে মানে সেই পাকিস্তান জামাতে একবার অল্প কিছু সময়ের জন্য মানে একটু সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, খুব লিমিটেড, ইত্তেফাকের ওই জায়গাটুকুতে। এর বাইরে এই শহর অত্যন্ত শান্তিপূর্ণ একটা শহর। তো কলকাতাতে শুভেন্দুবাবু ওই যেটাকে উগ্রবাদ, যেটা হিন্দু বিজেপি উগ্রবাদ, এটা চালাতে পারবেন। এবং তিনি যে রাজনৈতিক দলটা করেন বিজেপি, এটা তো আসলে শ্যামাপ্রসাদ মুখার্জির সেই RSS দ্বারা। শ্যামাপ্রসাদ মুখার্জির বাবার নাম হলো স্যার আশুতোষ মুখার্জি। তো স্যার আশুতোষ মুখার্জির ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি এই RSS কিন্তু কলকাতাতে করতে পারেননি। তাকে এই জিনিসটা করার জন্য উত্তর ভারতে, দক্ষিণ ভারতে যেতে হয়েছে, নরেন্দ্র মোদীর এই এলাকাতে। তো কাজেই আমার কাছে মনে হয় যে এটা মানে এখানে খুব ভীত সন্ত্রস্ত হওয়ার মতো তেমন কিছু নেই। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো এটা ওরা একটা রাজনীতি করছে। আমি দেখলাম যে অমিত শাহ যিনি আছেন এখন ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী, তো তিনি বাংলাদেশের সঙ্গে মানে পশ্চিমবঙ্গের সঙ্গে যে আমাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত সিল করে দিবেন বলে হুমকি দিয়েছেন। সীমান্ত তো এখন সিল করাই আছে,
মানে এই গত 2 বছর যাবৎ সীমান্ত তো ওদের সঙ্গে প্রায় সিল করে আছে, তাতে আমাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। বরং তারা যদি সীমান্ত সিল করে দিয়ে এই বাংলাদেশ থেকে যে সমস্ত লোকজন গেছে, যাদেরকে আমরা আসলে পছন্দ করি না, তাদের যদি প্যাকিং করে সেখানে রেখে দেয়, তাহলে তো আসলে বর্তমান সরকার বেসিক্যালি শুভেন্দুবাবুকে আরো ধন্যবাদ দেবে যে ওকে, যেটা আছে আপনাদের ওখানে রেখে দেন, আমরা আমাদের মতো করে থাকি। তো এই রাজনীতির একটা টানাপোড়েন চলছে। এই টানাপোড়েনটা নিয়ে সবাই হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু যে জিনিসটা আমরা ভয় পাচ্ছি আসামকে নিয়ে। কারণ আসামে প্রায় 30 লাখ লোকরে মানে ইতিপূর্বে নরেন্দ্র মোদী সরকার তারা এনলিস্টেড করেছে, বলছে ওরা বাংলাদেশের লোকজন। গুজরাটে এবং দিল্লিতে তারা বহু সংখ্যক মানুষকে অ্যাসার্টেন করেছে এরা বাংলাদেশের লোকজন, বেসিক্যালি তারা বাংলাদেশের লোক না। তো সব মিলিয়ে প্রায় 1.5 কোটি মানুষ, ভারতের দাবি অনুযায়ী 1.5 কোটি মানুষ বাঙালি, যারা এই বাংলা থেকে ভারতে চলে গেছে। তো এখন তাদেরকে তারা যখনই আমাদের এখানে কোনো দুর্বলতা দেখে সরকারের সঙ্গে, তাদের যখন কোনো বনিবনা হয় না বা সরকারকে ভয় দেখাতে চায়, এটা শেখ হাসিনার জমানাতে হয়েছে, তখনই তারা করে কি ওখান থেকে আমাদেরকে পুশিন করার চেষ্টা করে। এবং পুশিন করতে গিয়ে তারা সেই গুজরাট থেকে ধরে নিয়ে আনে 10-12টা। এই 3-4 দিন আগেও দেখলাম যে 2 জনকে তারা পুশিন করার চেষ্টা করেছে, আমাদের বিজেপি, তাদেরকে আবার সেগুলো তাড়িয়ে দিয়েছে। তো এইগুলো যে ছলাকলা মূলত আসলে বাংলাদেশের সঙ্গে শেখ হাসিনা পতনের পরে যে একটা সম্পর্কের অবনতি হয়েছে, মারাত্মক অবনতি হয়েছে ইনুর জমানাতে, ওটাকে তারা একটা বার্গেনিংয়ের পর্যায়ে আনতে চাচ্ছে। একটা এমন বার্গেনিংয়ের পর্যায়ে যে শেখ হাসিনার সঙ্গে তাদের যে সম্পর্কটা ছিল ওটা যে পর্যায়ে ছিল অতটা না হলেও যেন কাছাকাছি পর্যায়ে একটা সম্পর্ক তারেক রহমান সাহেবের সঙ্গে হয়। তো এই বার্গেনিং করার জন্য তারা আসলে অনেকগুলো আবার তারা তো তৈরি করেছে যে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে সাপ ছাড়বে, কুমির ছাড়বে, এ ধরনের খবর তো কিন্তু আসছে। প্রতিবেশীদের কাছে এটি কি ধরনের? না, এটা তো মানে কতটা নির্ভর। সাপ কি বুঝতে পারবে? সাপ কি কোনোদিন ট্রেনিং করে যে এটা বাঙালি আর এটা মানে হিন্দুস্থানি, এটা হিন্দু, এটা মুসলমান, এটা পশ্চিমবঙ্গের? কুমিরও বুঝতে পারবে? কোনোদিন এটা বুঝতে পারবে না। এই অথর্ব কথাগুলো বলে মূলত আমাদের একটা নুইসেন্স ক্রিয়েট করতে চাচ্ছে, আমাদের মেজাজ যেন গরম করতে চাচ্ছে। কিন্তু এর চেয়ে হাস্যকর কোনো কথা হতে পারে না। বরং যারা এই সাপ ছাড়তে যাবে বা কুমির ছাড়তে যাবে, পানিতে তো সাপ থাকতে পারে না। কোনো বিষধর সাপ কিন্তু পানিতে থাকে না, আপনি এটা জানেন? কোনো বিষধর সাপ পানিতে থাকে না। আপনি একটা গোগরা সাপকে পানিতে ফেলে দিলে ও প্রাণান্ত চেষ্টা করে সেখান থেকে তীরে আসার জন্য। তো সাপ ছেড়ে কোথায় সাপ ছাড়বে বলেন? ওরা যদি বলতো যে সুন্দরবনে বাঘ ছেড়ে দেয়, তাহলে আমাদের জন্য লাভ হতো। হ্যাঁ, যে ওদের বিকজ ওরা ওই বিভিন্ন রকম ফাজলামো করে আমাদের অঞ্চলে, বা ওখান তো সীমান্ত নাই সুন্দরবনে, আমাদের প্রায় 60-70টি বাঘ তারা নিয়ে গেছে ওই হানি ট্র্যাপ ফেলে। ওখানকার বাঘের মধ্যে প্রেম তৈরি করেছে, প্রেম করে আমাদের এখানকার ওদের মেয়ে বাঘ, আমাদের এই যে পুরুষ বাঘগুলোকে প্রায় 50টা বাঘ আমাদের এখান থেকে নিয়ে গেছে। তো এরকম ফাজলাম, মানে তারা না পারে এমন কোনো কাজ নাই। তো সেই ক্ষেত্রে মানে তারা এই যে আমাদের সাপ ছাড়বে, ব্যাং ছাড়বে, এই সমস্ত জিনিসগুলো ছাড়বে, ইটস এ বোগা স্টক। এগুলো দেখে লাভ হবে না আলটিমেটলি। শান্ত ভাই, এই